যদি বিএনপির ভাষ্য হয়, এটা যদি তাকে আজকে বহিষ্কার না করতো, তাহলে আমরা সবাই ধরে নিতাম এটাই বিএনপির ভাষ্য। কাজে বিএনপি তার অবস্থান থেকে পরিষ্কার করার জন্য এটা করেছে। ধন্যবাদ জানাই যে বিএনপি মঞ্জুরুল ইসলাম মুন্সিকে ওন করে নাই। এটাই তো স্বাভাবিক। আমরা রাজনীতিতে কোনো না কোনো নেতা কর্মী অতি উচ্ছ্বাস করে কোনো কাজ করে ফেলতে পারি, সেটা দল যদি গ্রহণ না করে তাহলে দলের উপরে দায়ভার পড়ে না। আপনি বলছেন আরো 2 জন ধরা পড়েছে, কিন্তু সেই 2 জনের পরিচয় কিন্তু এখন প্রকাশ করেন নাই। যে প্রকাশ করলে জিনিসটা আরো স্বচ্ছ হতো। 3 নম্বর বলেছেন যে ঠাকুরগাঁও এনি আমির চৌধুরীর সাহেব, গাড়ি থেকে, এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে বাড়ছে 2 জনের কথা এনি সেনাবাহিনীর চৌধুরীর গাড়ি থেকে, তাই না? তাহলে তো দেখেন এনি চৌধুরীর অবস্থান আর অন্যের অবস্থান কি। জামাতের ঠাকুরগাঁওয়ের আমির সাহেব, আমি আগেও বলছি, এখনো স্পষ্ট বলছি, যদি তিনি সেই টাকা জনগণের মধ্যে বিতরণ করার জন্য নিয়ে থাকেন, তাহলে উনি অপরাধ করেছেন, তার জন্য আমি শাস্তি চেয়েছি। কিন্তু সেই টাকাটা যদি নির্বাচনে ব্যয়ভার বহন করার জন্য হয়, যেগুলো বৈধ ব্যয় আছে, যেমন ইলেকশন এজেন্ট ব্যবহার আছে, ভোটারদেরকে গাড়ি দিয়ে আনার নিয়ম আছে, ভোট কেন্দ্রে কতগুলো অফিস করতে হয়, সে অফিসগুলো ব্যয়ভার হতে, উনি তো একটা জেলার দায়িত্বে। আমি ওনার পক্ষে সাফাই গাচ্ছি না, কিন্তু উনি টাকাটা ক্যারি করে নিয়ে গেছেন। কোন কারণে, কোন যুক্তিতে তার ব্যাগটা সার্চ করা হলো? কেন তার টাকাটা সার্চ করে বের করে দিল? ওনাকে জিজ্ঞাসা করলো তো টাকা কার, টাকাটা মালিক তো উনি। মালিকানা সত্যটা যদি ওনার থাকে, উনি যদি লিগালি দেখাইতে পারে যে টাকাটা আমি লিগালি এক জায়গাতে আনছি, তাহলে আপনি সেখানে কি করে বলবেন? যদি সেটা হয় তাহলে তার মানি লন্ডারিং কেস আইন হবে। যদি সে মানি সোর্স দেখাইতে না পারে, তাহলে তার মানি লন্ডারিং কেস হবে। এটার সঙ্গে ইলেকশনকে ট্যাগ করার সুযোগটা আপনি কোথায় পেলেন? আর জামায়াতে আমির তো প্রকাশ্যে দিনের বেলা এয়ার ফ্লাইটে গেছেন, সেই টাকাটা নিয়ে গেছেন, হয়তো দলের থেকে নিয়ে গেছেন, দলীয় ফান্ড দিতে পারে, অস্বাভাবিক কিছু না। আমরা তো দলীয় ফান্ড, রাজনৈতিক দলীয় ফান্ড সব দলের আছে, আমরা ডোনেট করি। আমরা যে প্রতি মাসে আমার 5% ইনকাম থেকে আমরা দলকে দিতে হয়, আমরা দেই, আমরা এটা বৈধভাবে দেই, এটা স্বীকার করে দেই আমরা। কাজে এখানে দলীয়তাটা ফান্ড তৈরি হতে পারে, সে ফান্ডটা ব্যয় করতে পারে। আমি আবারও আপনাকে বলছি, কারো কোনো ভোটারকে টাকা দেওয়াটা অপরাধ। যদি এই ৭৭ লক্ষ টাকা কোনো ভোটারকে দিয়ে থাকে বা কোনো বুকে দিয়ে থাকে, তাহলে অপরাধ। কিন্তু টাকাটা নেওয়া, ক্যারি করা অপরাধ নয়। এটা পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য এটা করা হয়েছে। আমি একইভাবে বলবো, এনি সাহেবের সম্বন্ধে টাকাটা নেওয়া হয়েছে বলেন, আমিও সেখানে বলবো এনি সাহেব টাকাটা নেওয়ার বৈধ অধিকার তার আছে। সে নির্বাচনে ব্যয়ভার বহন করার জন্য সে নিতে পারে। তিনি তো ভোটারকে ভোট দেওয়ার জন্য উনি নেন নাই। এখানে এসে এটাতে কাউন্টার দেওয়ার কোনো অর্থ হয় না। আমাদের ব্রিগেডিয়ার হাসিনুর রহমান সাহেব পরিষ্কার বলে দিয়েছেন, কিছু কিছু অতি উৎসাহী অফিসাররা কিভাবে এটা সরকারকে ধ্বংস করে, সেটা দেখার জন্য তো আমরা শেখ হাসিনার এই ডিজিএফআই এনএসআই কে দেখেছি। আমার ভিপি ইব্রাহিম ভাই যে কথাটা বলেছেন, দুজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, কিন্তু কারা হত্যা করেছে বলেন? সিকিউরিটি লোকেরাই তো, আর্মির লোকেরা, যাদেরকে আপনি গার্ড দেন, দারোয়ান রাখেন, বলেন তাদেরকে মারা হয়েছে। অন্য কেউ তো মারে নাই, সাধারণ মানুষ তো মারে নাই। সাধারণ মানুষ কোনোদিন নেতাকে মারবে না, জীবন দিয়ে রক্ষা করে। কাজে এইটাই স্বাভাবিক। নেতা যত বড়, নেলসন ম্যান্ডেলা তো গার্ড লাগে নাই। আপনি গান্ধী আততায়ীর গুলিতে মারা গেছে, কিন্তু তার তো গার্ড লাগে নাই, মারা গেছে তো অন্য কারণে। সে যেহেতু হিন্দুদের পক্ষে অবস্থান নেয় নাই, সে পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল, তাই মারা গেছে। ভারতের ইন্দিরা গান্ধী মারা গেছে কেন? যেহেতু সে গোল্ডেন টেম্পল অ্যাটাক করার জন্য আর্মিকে ব্যবহার করেছিল, সেই জন্য তারই গার্ড তার প্রতি আক্রোশে মারা গেছে। প্রতিটা কজ লাগবে, ডেটের কজ লাগবে। যে কোনো মানুষকে হত্যা করতে তাকে তো কজ তৈরি করতে হয়। হাদির কথা বলা হয়েছে, একইভাবে সুষ্ঠু তদন্ত করে দেখা যাবে হাদি কিছু কজ সৃষ্টি করেছে, কিছু মানুষের বিরুদ্ধে সে বলছে যেটা তার মাপের চেয়ে বড় মানুষ। সে লোকগুলো ভয় পেয়ে গেছে যে এই লোকটা যদি সামনে ক্ষমতায় আসে, তাহলে আমাদেরকে
ক্ষতি হইতে পারে। জবাবদিহি করতে হবে। এই বক্তব্যগুলোই তো পরিষ্কার বলে দিয়েছে যে তার কজ আছে, কারণ আমি যদি আমার চেয়ে বড় আকারে কারো বিরুদ্ধে অবস্থা নিতে যাই তো আমাকে তো উল্টা আঘাত পাওয়ার সম্ভাবনা আমারই বেশি। কাজে হাদিকে আমরা আজ অত্যন্ত উদীয়মান এবং আমাদের অত্যন্ত একটা মানে ভালো নেতা হওয়ার দুর্ভাগ্য আমাদের হয়েছে, হারিয়ে ফেলেছি। সে বাংলাদেশের ডেডিকেটেড নেতা হতে পারত, কিন্তু সে ভীমরুলের চাকে আঘাত করেছে। আপনি জানেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের বিরুদ্ধে কথা বলা কত বেশি ঝুঁকি, আমার মনে হয় হাসিনুর রহমান চেয়ে কেউ বেশি জানে না। ভারত বিরোধী কোনো বক্তব্য এটি সুইসাইডাল। ভারতের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া মানে আপনি নিজের আত্মহত্যা করার অবস্থায় চলে গেছেন, তাহলে সেখানে রাখবে। তা আমার আজ পর্যন্ত কোন সরকার প্রধান তো আজ পর্যন্ত প্রকাশ্যে কোনো ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় নাই। যেদিন জিয়াউর রহমান নিয়েছে সেদিন জিয়াউর রহমান ওয়াজ কিল্ড। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েছিল হি ওয়াজ কিল্ড। সেও কিন্তু ভারত বিরোধী অবস্থান নিয়েছিল, পাকিস্তানের লাহোরে চলে গেছিল ইসলামিক ওয়াইসি কনফারেন্সে, ভারত তাকে টলারেট করে নাই। এরশাদ তো 9 বছর ছিল তার পক্ষে, কিন্তু যদি রাজীব গান্ধী বলছে ননসেন্স, তারপরে 4 মাস থাকতে পারে নাই। সে নিহত হয় নাই, মরে নাই, কিন্তু তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। ভারত, আমরা তো ছোটখাটো মানুষ, কর্নেল হাসিবুর রহমান জীবন লাইফটাকে হেল্প করে দিয়েছে, অন্য কোনো কারণে না। আরো 100টা গালি দিলেও, সরকারের বিরুদ্ধে গালি দিলে এত অবস্থা হতো না, কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে উনি পদে পদে জীবন ঝুঁকি আছে, আল্লাহকে শুকরিয়া, উনি বেঁচে আছেন আমাদের কাছে, উনি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছেন। আজকে এই যে অফিসার গুলাকে হায়ার করা হচ্ছে, এটা তো প্রেসক্রিপশন কার? এইটাও তো ভারতেরই, ভারতই তো প্ল্যান্টেড করতেছে। কাজে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটাকে আমরা ইলেকশনের আগের দিন ডাইভার্ট না করে, টাকা যদি কোনো ভোটারকে দিতে কেউ চায় তাহলে আপনি সেই ব্যবস্থা দেখেন। আপনি দেখেন কিছু মানুষ নির্বাচনে কথা কাটাকাটি হবে, কিছু কিছু সংঘর্ষ হইতে পারে, সংঘাত হইতে পারে, তার মানে তো এই না যে আর্মি এসে সবাইকে পিটাবে, পুলিশ এসে সবাইকে পিটাবে। তাকে হবে দুতালি করতে হবে, দুইটা পক্ষে মিলাই দিতে হবে। এই যে আমাদের অফিসাররা যখন বিদেশে গেছে, সিরোলিনের মতো লাগে গেছে, নাবিবির মতো জায়গায় গেছে, যেখানে ওই ইউরোপের সেই চেকোস্লোভাকিয়াতে যুদ্ধ করতে গেছে, নেগোশিয়েট করতে, কয়টা গুলি ব্যবহার করতে হয়েছে অনেক আসি বলেন? তারা কি দুইটা বিবদমান গ্রুপকে কি তারা এক করে দেয় নাই? সংক্ষেপ করে আমি তাইটা কি দুইটা অপোজিশন পার্টিকে তারা কি নামিবিয়া থেকে মিলায় দেয় নাই? কয়টা বুলেট ফায়ার করছে বলেন? আমার শান্তি বাহিনী বিদেশে গিয়ে, শান্তিরক্ষী বাহিনী বিদেশে গিয়ে কয়টা বুলেট ব্যবহার করেছে? তারা যদি বিদেশে গিয়ে উইদাউট বুলেট পারে, তাহলে বাংলাদেশে কেন পারে না? কারণ বাংলাদেশে আমরা একটা পক্ষ নিয়ে নিই, আমাদের উন্নাসিকতা বেড়ে যায়, আমাদের অফিসারদের মধ্যে একটা ভাব চলে আসে। এই ভাবটা এখন ওখানে টাকার ভয়ে লিমিট ক্রস করে না, কারণ লিমিট ক্রস করে চাকরিটা ফেরত দিয়ে দিবে, বাইরে পাঠিয়ে দিবে। কিন্তু বাংলাদেশে তো ফান নেখান হয়ে যায় আমি, কারণ আমার দুলাভাই, আমার কি বলে দুলাভাই চাকরি করে শেখ হাসিনার অধীনে, সো আমি বিশাল। যেমন আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট মেজর জেনারেল, কি নাম যেন ভুলেও যায়, যে আচ্ছা বলেন তো, এই যে প্রিন্সিপাল সিকিউরিটি অফিসার নাকি ছিল নাই, ন্যাশনাল সিকিউরিটি অফিসার তারেক সিদ্দিকী, বলেন তো একটা আর্মি অফিসারের বিয়ারিং আছে তার মধ্যে? আমরা যেটা বিয়ারিং বলি, আর্মি অফিসারের যে বিয়ারিং বলি, সে বিয়ারিং তার মধ্যে ছিল? কিন্তু সে তো সব জেনারেলদের মধ্যে ছড়িয়ে ঘুরাইছে, কারণ স্পাইনলেস জেনারেল ছিল বলে। কাজেই আমি ভিভি ইব্রাহিম ভাইকে বলছি, তারেক রহমান আমাদের নেতা, আমরা তাকে তিলে তিলে বড় করেছি। এই রাজনীতি দলের সঙ্গে তো আমাদের অনেক ত্যাগ আছে। আজকে হয়তো চলে আসছি মনের দুঃখ অন্য দলে, কিন্তু মনটা তো আপনাদের সঙ্গে পড়ে আছে ইব্রাহিম ভাই। এই জীবনে 40টা বছর তো কাটিয়েছি, এই দলটাকে বড় হওয়ার পিছনে আমাদের কিছু তো কন্ট্রিবিউশন আছে। আমার নেতা যদি হইতো, আমি ম্যাডামকে খোলা জিপে নিয়ে ঘুরিয়েছি আমার কটিয়াদিতে, পাকুন্দিয়াতে। আমি প্রাইম মিনিস্টার হিসেবে আমার ফার্মে এসে আমি বাগানে ঘুরিয়েছি উইদাউট স্কট গার্ডকে বলছি বসে থাকেন গিয়া, লাগবে না।
এইভাবেও জননেতা বানাইছি আমরা তোমাকে, জনগণ নেত্রী হয়েছে, উনি হাত মিলাইছেন, মানুষ দৌড়ে আসছে, জিয়াউর রহমান খাল কাটছে, মানুষের পাশে বসে থাকছে কোদাল নিয়ে, এইভাবে উনি বড় নেতা হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতে দিবে না, উনি সমস্ত সিকিউরিটি গার্ড উড্র করে উনি একা চলে গেছে লাফায়া, যায় নাই বিবি ইব্রাহিম ভাই। এইভাবে জিয়াউর রহমান জনগণ নেতা হয়েছে। আর জনগণের নেতার সন্তান আজকে বুলেট প্রুফ গাড়িতে চলতে হবে, এটা আমাদের কষ্ট লাগে ভাই। আজকে আপনার দলের নাই, সমালোচনা করব না, তবে আমাদের জাতীয় নেতারা এরকম হোক আমরা চাই না। তো আপনারা আমরা মানে এরকম প্রাইম মিনিস্টার চাই না, আমরা এমন প্রাইম মিনিস্টার চাই না যে প্রাইম মিনিস্টারের সঙ্গে সাধারণ মানুষ মিলতে পারবে না। আমরা এরকম শেখ হাসিনা মার্কা প্রাইম মিনিস্টার চাই না, যে একটা বদ্ধ করে আটকে আমি থাকবে। প্রাইম মিনিস্টার কে হতে শেখ চাচ্ছেন? হাসিনা কোনো মানে ভিজিট করে জামাতের নাই, শেখ হাসিনা কোনো জেলা পর্যায়ে যায় নাই, কোন উপজেলা পর্যায়ে যায় নাই, গেছে শেখ হাসিনা, সে বদ্ধ করে থেকে থাকতে পারছে, টিকে থাকতে পারে নাই। কিন্তু দেশমাতা খালেদা জিয়া এমন কোন উপজেলা নাই, এমন কোন জেলা নাই যেখানে তিনি যান নাই, সফর করেন নাই। পার্থক্যটা দেখেন। কাজে আজকে আমি বলবো আগামীকালকে নির্বাচন, এই টাকাটা বড় ইস্যু না। আসেন আপা, এই নির্বাচনটা আমরা কামনা করি সুষ্ঠু হবে, সুন্দর হবে, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা অন্তত এইটা এনশিওর করবেন পরবর্তী নির্বাচনের জন্য এরকম টাকার নিয়ে না, না আমি খেলা টাকার না কথা হয়। চাচ্ছি না। কালকে নির্বাচনে কে জয়ী হতে পারে বলে আপনি মনে করেন? যে এরকম নেতা তো আপনি চান না। তো এটা খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার। জনগণ কোনো অপরাধীকে, দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে, দখলবাজকে ভোট দিবে না। যেই দল জনগণের সামনে প্রমাণ করতে পারবে তারা চাঁদাবাজ নয়, তারা সন্ত্রাসী নয়, তারা দখলবাজি নয়, তারা দুর্নীতি করবে না, তারা মানুষের অধিকার খেয়ানত করবে না, ওই দলকে মানুষ জয় করবে। এখন প্রশ্ন হচ্ছে বড় দুইটা দল সেরকম আস্থা, বিশ্বাস জনগণের সামনে অর্জন করতে পারবে কিনা। আমি জামাতের ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছি যে আমাদের যদি কোনো অপরাধ থাকে ধরিয়ে দেন। হয়তো ধরিয়ে দিয়েছেন দুই তিনটা, আমরা সেই দুজন ক্ষমা চাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে যদি আমরা আমাদেরকে দেন, তাহলে আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতিবাজ করব না, আমরা অপরাধীদের বিচার করব। আওয়ামী লীগের যদি যারা অপরাধ করেছে তারা যদি তৌবা করে, তারা যদি ট্রুথ রিকনসিলিয়েশন আসে, তারা যদি অপরাধ স্বীকার করে, হয়তো তারাও তো বাংলাদেশে বাস করার অধিকার রাখে। আল্লাহ তো তৌবার বিধান রেখেছে। যদি কেউ অপরাধ কিন্তু কোনো অপরাধ স্বীকার করে, জনগণ যদি তাকে ক্ষমা করে, ইনশাল্লাহ তাদেরকে আমরা বাংলাদেশে সাধারণ সকল নাগরিক সকল অধিকার ভোগ করতে দিব। কারোর প্রতি অন্যায় করা হবে না, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, আল্লাহর সন্তুষ্টি বিধান করা হবে। এই কথা যদি জনগণ আমাদেরকে আস্থায় আনে, বিশ্বাস করে, ইনশাল্লাহ জামাত ইসলামের জয় হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি আস্থায় আনতে না পারি, বিজয় মানুষকে বুঝাতে না পারি, তাহলে তো মানুষ আমাদেরকে ভোট দিবে না, এটা স্বাভাবিক। কিন্তু অসংখ্য আমি ধন্যবাদ। বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমান যেভাবে ঘরে ঘরে যাচ্ছেন, জনগণের আস্থা তিনি ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছেন। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায় ভোট পড়ার একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আজকে কালকে দুদিন বাসে ট্রাকে যেভাবে মানুষ আনন্দ উল্লাস নিয়ে ভোট দিতে গিয়ে যাচ্ছে, আমার মনে হয় একটা ইতিবাচক ফলাফল বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন জনগণ দেখতে পারবে। আমরা সেই পরিবর্তনের প্রত্যাশা করছি।